আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্ট করে জানাও তো যে এখন আমার কথা ঠিকঠাক মতন শুনতে পাচ্ছ কিনা। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো যে আমার কথা ঠিকঠাক মতন শুনতে পাচ্ছ কিনা সবাই। আচ্ছা, এখন মেবি সব ঠিকঠাক। আমরা হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যু আমরা হচ্ছে ওভারকাম করে মেবি হচ্ছে ক্লাসটা শুরু করতে পারতেছি। সবাই একটু কমেন্ট করে জানাই দাও যে এতক্ষণ তোমাদেরকে আবার বসায় রাখলাম। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত আরো একবার। আচ্ছা, সবাই এখন একটু কমেন্ট করে জানাই দাও যে সবাই এখন আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমি একটু দেখি, তোমরা একটু কমেন্ট করে জানাইতে থাকো। আসমা জানাচ্ছে আমাকে, তারপর হচ্ছে উম্মে জাহান নিশা জানাচ্ছে আমাকে, তারপরে দেখি আর কে কে কমেন্ট করতেছে। নাই ভাই। তারপরে হচ্ছে আমাদের মাহফুজ আহমেদ আছে আমাদের সাথে, হাফসা আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আদিব আছে আমাদের সাথে, হামিদা আক্তার, মিনা আক্তার। সবাই একটু জানাই দাও যে এখন সবকিছু ক্লিয়ার কিনা। এখন আশা করি হচ্ছে আমি তোমাদের এইখানেই দাঁড়াইছিলাম, যে বাট হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাও নাই। ঠিক আছে, যে আমি এখানেই দাঁড়াইছিলাম, বাট টেকনিক্যাল ইস্যু, যে ব্ল্যাক স্ক্রিন প্রবলেম, যেটা আমাদের এর আগেও কয়েকটা ক্লাসে হয়েছে, বাট আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এই প্রবলেমটা আর সামনে থাকবে না। ঠিক আছে, এটা একটা টেকনিক্যাল ইস্যু। যে এটা আবার ভাইবো না আমি বসে বসে খেলা দেখতেছিলাম। আমি কিন্তু তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি ঠিক মানে 6টা 24-এ আমি খেলা বাদ দিয়ে তোমাদের সামনে দাঁড়ায় আছি যে রাইট টাইমে হচ্ছে ক্লাসটা শুরু করব। বাট টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা রাইট টাইমে ক্লাসটা শুরু করতে পারি নাই। আচ্ছা, আহ আমি একটু দেখতেছি যে এখনো সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, আমি একটু দেখতেছি যে বাকিরা তো জানাচ্ছে ক্লিয়ার। সবাই একটু দেখো তো, যে সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো। আমি তো দেখতে পাচ্ছি আমার এর থেকে এখন তো সাউন্ড একদম ক্লিয়ার। যদি সাউন্ড কম মনে হয় নিচের ডিভাইসের সাউন্ড একটু বাড়ায় নিতে পারো। আমাদের এর থেকে একদম হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার। বা তুমি চাইলে তোমার নেট স্পিডটা বা নেটটাও হচ্ছে একবার অন অফ করতে পারো। যদি কোনো ইস্যু থাকে সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আমি মোটামুটি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছো। আমরা হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে অলরেডি হচ্ছে লেট। এই কারণে আমরা দেরি না করি, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সবাই একটু কমেন্ট করে জানাই দাও যে ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। সামিন ইবনে আক্তার, আমি নিজেও জানি না যে কেন হচ্ছে আমাদের ক্লাসে এই প্রবলেমগুলি হয়। ঠিক আছে, এখন আশা করি অল ক্লিয়ার। আমরা হচ্ছে আমাদের ক্লাসটা এখন শুরু করি। আচ্ছা, খেয়াল করে দেখো যে ক্লাসের টেকনিক্যাল ইস্যুগুলি আমার হাতে না। সো কেন এই আমার ক্লাসে এই প্রবলেমটা হচ্ছে আমি এইটা আসলে বলতে পারবো না। ঠিক আছে, যে শুধু এইটা আসলে মাঝে মাঝে হঠাৎ 1-2টা প্রবলেম হয়ে যায়। বাট এইটার জন্য আসলে যে আমরা এটা নিশ্চয়ই খুব দ্রুত ইনশাল্লাহ সলভ করে ফেলবো। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ দ্রুত এটা সলভ করে ফেলবো। এখন এখন সবাই একটু বলো, জানাই দাও যে আমরা ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। যদি আমরা ক্লাসটা শুরু করার জন্য রেডি হই, তাহলে আমরা হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট ক্লাসের পড়া থেকে 1-2টা কোশ্চেন সলভ করে আমরা আমাদের আজকের নতুন পড়া যেটা সেটা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাসের মানে লাস্ট ক্লাসে আমরা যেগুলি দেখছিলাম সেটা থেকে 1-2টা আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করে তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসটা মানে আজকের টপিকটা শুরু করব। তাহলে সবাই একটু বলো তো যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি দেখতে পাই তাহলে আমি সবাইকে একটু অপশন দিয়ে দিচ্ছি। সবাই একটু কমেন্টে প্লাস হচ্ছে আমাদের অপশন একটু জানাই দাও যে এইটার রাইট অ্যান্সার কি হবে। আচ্ছা, সবাইকে আমি পোল দিয়ে দিচ্ছি, সবাই একটু জানাই দাও যে এইটার রাইট অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, যে এইটার রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানাই দাও যে এইটার রাইট অ্যান্সারটা কি হবে। সবাই একটু জানাই দাও যে এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। পোল গেছে। আচ্ছা, দেখো আমরা কিন্তু লাস্ট ক্লাসে এই প্রবলেমগুলি সবাই সলভ করে আসছি। সবাই একটু জানাই দাও যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। বলো বলো এটার কারেক্ট অ্যান্সার কি হবে। সবাই একটু জানাই দিই যে এটার কারেক্ট অ্যান্সার কি হবে।
এই জায়গায় কিন্তু ভালো করে একটু খেয়াল করো, কি বলছে যে দূরত্ব অর্ধেক করা হয়েছে, রাইট? দূরত্বকে কি করা হয়েছে? অর্ধেক। দূরত্বকে যদি অর্ধেক করা হয় তাহলে আমাকে বলো তো বল কি হবে? বল হচ্ছে বাড়বে। ভালো করে খেয়াল করে রাখো, আমি তো দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামই ভুল অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, বাট একটু ভালো করে ভেবে দেখো যে দূরত্বকে তুমি কমাইছো, তাহলে বল অবশ্যই কি হবে? বল অবশ্যই বাড়বে। এবং দেখো তোমরা যারা লাস্ট ক্লাস করছো, সেম এমসিকিউটাও আমরা কিন্তু লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছি, আমরা এক্সাক্ট সেম এমসিকিউটা দিয়ে কিন্তু আজকে শুরু করছি, যেন হচ্ছে তাহলে এই জিনিসটা থেকে কি তোমরা বুঝতে পারলা যে আমরা যারা ভুল করি, আমরা ভুল নিজেরা হচ্ছে শুধরে নিই না। আমরা কিন্তু এই এমসিকিউটাই গতদিন ঠিক গত ক্লাসে আমরা প্র্যাকটিস করছি, গত ক্লাসে প্র্যাকটিস করার পর আজকে কিন্তু এই এমসিকিউটা তোমাদের সামনে দিছি। বাট তারপরও যারা হচ্ছে ভুল করছো, তার মানে কি আমরা হচ্ছে লাস্ট ক্লাস থেকে নিজেদের ভুলটা শুধরে নেই। বুঝতে পারছি? লাস্ট ক্লাসে আমরা কিন্তু এইটা যারা ভুল করছিলাম তারা কিন্তু দেখা গেছে আজকেও এটা ভুল করছে। এটা কিন্তু তুমি যদি এই নিজের ভুল যদি একবার শুধরে না নাও, এই ভুল নিয়ে যদি আগাইতে থাকো, তাহলে কিন্তু এই ভুলগুলি কখনোই সলভ করতে পারবা না। তাহলে কখনো যদি ভুল হয় তাহলে অবশ্যই কি করতে হবে? সেই ভুলটা যেন নিজে আমরা শুধরে নেই, ঠিক আছে? এটার কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, এখন এইটার সবাই একটু অ্যান্সার দাও তো যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? বলো, এইটার কারেক্ট অ্যান্সার কি হবে দেখি। এইটা একটু কমেন্ট করে জানাই দাও যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে, একটু ভালো করে। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো যে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। একটু কমেন্টই করো, যে কমেন্ট করে জানাই দাও যে এটার কারেক্ট অ্যান্সার কি হবে। যে আহিত বস্তুর চারিদিকে যেই অঞ্চল জুড়ে তার প্রভাবটা বজায় থাকে সেটাকে আমরা কি বলি? বলো বলো, এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? আচ্ছা বলো, এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? আমি একটু কমেন্টে দেখি যে কারা কারা কারেক্ট অ্যান্সার দিচ্ছে। কাউসার কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আফিয়া কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তারপরে তারপরে দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। জিহাদ হাসান কারেক্ট অ্যান্সার, মুস্তারিম মিম কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তারপরে হচ্ছে অরিত্র প্রসাদ বড়ুয়া কারেক্ট অ্যান্সার, নাইমুল হাসান তুমুল কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ মুসাব্বির হাসিব কারেক্ট অ্যান্সার, ফাতিমা আলমাস কারেক্ট অ্যান্সার, রাইহান গালিব কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, এটা মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। যে এটার কারেক্ট অ্যান্সার কি? এটার হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন সি, যে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। অর্থাৎ যে অঞ্চলটা জুড়ে প্রভাবটা বজায় থাকে সেইটাকে আমরা কি বলি? ওই আধানটার তড়িৎ ক্ষেত্র বলি, রাইট? ওই আধানটার কি বলি? তড়িৎ ক্ষেত্র বলি। এইটা মোটামুটি আমি দেখতে পারলাম যে অলমোস্ট সবাই কারেক্ট অ্যান্সার দিছো। এইবার আসো, আমি কিন্তু পোল দেই নাই, আমি কমেন্ট থেকেই দেখতেছি, ঠিক আছে? কারোর কাছেই পোল যায় নাই, কারণ আমি এটা পোল দেই নাই, ঠিক আছে? আমি কমেন্টেই অ্যান্সার দেখতেছি। আচ্ছা, এরপরে আসো, এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই এখন এইটার কারেক্ট অ্যান্সার দাও যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। যে নিচের কোনটি থেকে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়? নিচের কোনটি থেকে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়? সবাই একটু বলো যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। সবাই একটু জানাই দাও তো যে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে, যে কোনটা থেকে তড়িৎ ক্ষেত্রের সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা কিন্তু এই প্রত্যেকটা, আমি যে কয়েকটা অপশন মানে কোশ্চেন দিয়ে আজকে শুরু করলাম, এগুলি নিয়ে কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়ালেখা করে আসছি। দেখি কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। মুবাসসির হাসিব কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তারপর হচ্ছে কমেন্ট, আমি কমেন্টেই অ্যান্সার দিতে বলছি। তামিসা ফাইরুজের অ্যান্সারটা ভুল হয়েছে, নাফিস আলমাস ইসলাম নাবিলের অ্যান্সারটা ভুল, জিহাদ হাসান কারেক্ট অ্যান্সার দিচ্ছে, রিয়াদ হোসাইন কারেক্ট অ্যান্সার, তারপর হচ্ছে অরিত্র প্রসাদের অ্যান্সারটা ভুল, তারপর হচ্ছে রাইহান গালিবের অ্যান্সারটা কারেক্ট, তারপর হচ্ছে মারজুক আহমেদ ইফাত কারেক্ট অ্যান্সার, তারপরে হচ্ছে মোহাম্মদ আবিদ কারেক্ট অ্যান্সার, তারপরে হচ্ছে তারপর দেখি আর কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। খান মোহাম্মদ তালহা অ্যান্সার কারেক্ট, মোহাম্মদ আদিব, তারপর হচ্ছে ইফাজ আলমাস মাহি, দিলরুবা আক্তার, রিয়াদ হোসাইন, মোহাম্মদ আবিদ। আচ্ছা, ওকে, অনিক দাস কারেক্ট অ্যান্সার, মোসাম্মদ অহনা তাবাসসুম মুর্তুজা কারেক্ট অ্যান্সার, তারপর হচ্ছে সামিন ইয়াসার হোসাইন কারেক্ট অ্যান্সার, আফরুজা রিজভি কারেক্ট অ্যান্সার, তাসনিম কারেক্ট অ্যান্সার, তারপরে হচ্ছে সুমাইয়া বিনতে আনোয়ার কারেক্ট অ্যান্সার, খাদিজা আক্তার মিম কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, এটার কারেক্ট অ্যান্সার কি? তড়িৎ বলরেখা। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ছিলাম যে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, অর্থাৎ একটা ধনাত্মক আধানের থেকে কি হয়? তড়িৎ বলরেখা বের হয়, আর একটা ঋণাত্মক আধান থেকে কি ঋণাত্মক আধানে তড়িৎ বলরেখা প্রবেশ করে, রাইট? এই যে তড়িৎ বলরেখা, তার মানে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে কোথা থেকে ধারণা পাওয়া যায়? তড়িৎ বলরেখা থেকে ধারণা পাওয়া যায়।
এই তো ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছি। বাট তাহলে এইগুলি কিন্তু একটু মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা কি থেকে ধারণা পাই? তড়িৎ বলরেখা থেকে আমরা ধারণা পাই। সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা, আমি ইচ্ছা করেই তোমাদের হচ্ছে পোলটা দেই নাই, কারণ দেখছোই তো যে আমাদের ক্লাসটা আজকে শুরুই হয়েছে একটু লেটে, কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুস ছিল। এই টেকনিক্যাল ইস্যুস যেন আর না হয় এই কারণে আমি আজকে পোল দেই নাই। বাট আমি কিন্তু এগুলি তোমাদের পোল দেওয়ার জন্যই আমি নিয়ে আসছিলাম। বাট আমি যেটা বললাম যে আমি তো জাস্ট এখানে তোমাদের পড়াই, আমি তো ওই টেকনিক্যাল ইস্যুগুলি দেখি না। যদি ওইটা দেখতাম তাহলে দেখতো ওইটা সবার আগে আমি সলভ করতাম, ঠিক আছে, যেন এই প্রবলেমটা তোমাদের না হয়। সো শুরুতে যে টেকনিক্যাল ইস্যু ছিল ওইটা অ্যাভয়েড করার জন্য আমি তোমাদের হচ্ছে ওই যে অপশন মানে পোল না দিয়ে সরাসরি হচ্ছে কমেন্ট থেকে অ্যান্সার গুলি নিচ্ছে। বুঝতে পারছি মেইন আমাদের টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে প্র্যাকটিস করা। সো আলটিমেটলি প্র্যাকটিসটা আমাদের যেভাবেই হোক, বাট ইনশাল্লাহ এই প্রবলেমগুলি যদি সলভ হয় তাহলে আমরা তো দেখো আমি তোমাদের পোল দেওয়ার জন্য আজকে শুধু এইটা না, সামনে আমাদের আরো অনেক এমসিকিউ আছে, সেগুলিও ইনশাল্লাহ আমরা আজকে প্র্যাকটিস করব। তাহলে সবাই একটু এটা কি করতে হবে, একটু সহিষ্ণু দৃষ্টি নিয়ে দেখতে হবে যে যে টেকনিক্যাল ইস্যু, এটা তো ভাইয়ার হাত নাই। তাহলে মানে ভাইয়ের উপর রাগ করলে হবে? বলো, আমার উপর রাগ করলে হবে যে আমি তো এটা সলভ করতে এখনই পারতেছি না? সো একটু কনসিডার করতে হবে যে এইভাবেই আজকে একটু প্রবলেমগুলি সলভ করি, ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে যত দ্রুত সম্ভব প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। বুঝতে পারছি সবাই? সবাই একটু কমেন্টে জানাই দিই যে হ্যাঁ ভাইয়া, যে কোনো ব্যাপার না, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, কোনো প্রবলেম নাই। সবাই একটু জানাই দাও, তাহলে আমি একটু বুঝতে পারবো না আচ্ছা তোমরা হচ্ছে আমার উপর রাগ করে নাই, তোমরা হচ্ছে ঠিকঠাক ভাবে এটা একটু কনসিডার করবা। বুঝতে পারছি সবাই? সবাই একটু জানাই দিই তো যে হ্যাঁ সবকিছু কোনো প্রবলেম নাই। আজকে আমরা ক্লাসটা দেরি হয়েছে একটু শুরু করতে, তাও কোনো প্রবলেম নাই। এইরকম হঠাৎ 1-2 দিন টেকনিক্যাল ইস্যু হয়েই যেতে পারে, ঠিক আছে? কারণ দেখো আমরা হচ্ছে এই যে মানে এমন হইতে পারে না, ধরো তোমরা অফলাইনে ক্লাস করতে গেছো, সো অফলাইনে ক্লাস করতে গেছো যে তোমরা হচ্ছে ক্লাসরুমে বসে আছো যে স্যার আসবে স্যার আসবে, কিন্তু ধরো এমন ঝড় হইছে, ঝড় উঠে ধরো মাঝখানে একটা নদী আছে, আর এইটা হচ্ছে তোমাদের ক্লাসরুম, আর এইটা হচ্ছে তোমার স্যারের বাসা, ঠিক আছে? স্যার ঠিক একদম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, স্যারের হাতে হচ্ছে একটা ছাতা, ঠিক আছে, খুব ধরো ঝড় বৃষ্টি হচ্ছে, স্যার কোনো মতে নদীর পার পর্যন্ত আসছে, কিন্তু এসে দেখলো এই জায়গার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা গেছে ভেঙে। এখন বলো স্যার নদী এখন পার হবে কিভাবে? এখন বলো এটা স্যারের দোষ নাকি এখন মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজ ভেঙে গেছে? এখন তোমরা আমাকে বলো যে স্যার পার হবে কেমনে? এখন তোমরা যদি বলো যে না স্যারের হচ্ছে নদী সাতটায় পার হয়ে ক্লাস নিতে আসা লাগবে, তাহলে স্যার ধরো নদীতেই ঝাঁপ দিবে। আর তোমরা যদি বলো যে না আমরা হচ্ছে এটা কনসিডার করব যে স্যার তো অ্যাটলিস্ট কষ্ট করে নদীর পার পর্যন্ত আসছে ছাতা টাতা মাথায় নিয়ে, এখন ব্রিজ ভেঙে গেছে, এখন তোমরা যদি বলো না স্যারের ব্রিজ ঠিক করে তারপর আসা লাগবে, তাহলে ধরো স্যার সেটাই করবে। বাট সেই ব্রিজটা ঠিক করতে হতে একটু টাইম লাগবে, তাই না? ব্রিজটা কি একটা এইরকম চুটকি দিলেই কি ব্রিজটা ঠিক হয়ে যাবে? নাকি ব্রিজটা ঠিক করতে হতে একটু টাইম লাগবে, তাই না? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে টেকনিক্যাল ইস্যু হইলো, এটা তো এখন আমি যদি এইরকম করে প্রবলেম সলভ করে ফেলতে পারতাম তাহলে তো ভালোই হইতো। বাট একটু টাইম দাও, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আচ্ছা তাহলে আসো আমরা আর দেরি না করে আজকের যে টপিক সেই টপিক আমরা শুরু করি। এই টপিক থেকে হচ্ছে বাবা সবাই দেখি স্যারকে পানিতে নামতে বলতেছে, কেউ একজন বললো না আচ্ছা স্যার ঠিক আছে আজকে বাসায় চলে যান, স্যারের বাসায় দিকে সব বলতেছে না পানিতেই নামা লাগবে। এইরকম তোমরা, ঠিক আছে, সবাই দেখি বলতেছে সাতটায় আসতে। আসলেই তোমরা এই যে এই ঝড় বৃষ্টির ভিতর বলবা যে এইভাবে সাতটায় আসতে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, আসো আজকের পরের টপিকটা আমরা শুরু করি, সেটা হচ্ছে তড়িৎ তীব্রতা। তার আগে আমি তোমাদের হচ্ছে একটা এক্সাম্পল দিই, সবাই একটা এক্সাম্পল দিই, সবাই একটু এক্সাম্পলটা বোঝো, তারপর আমরা হচ্ছে তড়িৎ তীব্রতায় যাচ্ছি। আচ্ছা তার আগে একটু বলো তো, ধরো আমরা লাস্ট ক্লাসে একটা আগুন জ্বালায় বারবিকিউ করতে দিয়েছিলাম না? মনে আছে কার কার? ধরো এইখানে আগুন জ্বালায় আমরা একটা বারবিকিউ করতে দিয়েছিলাম, বলো তো কার কার মনে আছে? আর ক্লাস শেষে কিন্তু সবাইকে খাইতেও দিছিলাম। কে কে খাইছো সবাই একটু কমেন্ট করে জানাও তো যে ক্লাস শেষে কে কে খাইছো বারবিকিউটা। আমরা এরকম একটা এক্সাম্পল দিছিলাম যে এইখানে ধরো হচ্ছে আগুন জ্বলতেছে, এর চারপাশে একটা এরিয়া আছে। এখন তোমরা আমাকে বলো তো যে এই পয়েন্টে যেরকম তাপ লাগবে, এই পয়েন্টে এ পয়েন্ট ধরো আরেকটা ধরো পয়েন্ট বি, বলো তো দুইটা পয়েন্টের তাপ কি একই পরিমাণ হবে নাকি ডিফারেন্ট তাপ হবে? তোমরা আমাকে বলো তো যে ধরো দুইটা পয়েন্ট আছে, পয়েন্ট এ আর পয়েন্ট বি, এই এরিয়াটার ভেতরে দুইটা পয়েন্টে তাপ কি একই রকম লাগবে নাকি ডিফারেন্ট লাগবে? বলো তো একই রকম লাগবে নাকি ডিফারেন্ট লাগবে? এইটা একটু আগে কমেন্ট করে বলো যে এই যে ধরো দুইটা পয়েন্ট আছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, দুইটা পয়েন্টে কি একই রকম তাপ লাগবে নাকি ভিন্ন রকম তাপ অনুভূত হবে? সবাই একটু বলো তো যে
কি রকম হবে, যে একই রকম নাকি ডিফারেন্ট হবে? দেখি 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 একটু বলো তো যে কি হবে, একই রকম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। হাফসামনি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, যে এটা তো আমরা সবাই বুঝি যে এ পয়েন্টটাতে একরকম তাপ অনুভূত হবে, বি পয়েন্টে কিন্তু আরেক রকম তাপ অনুভূত হবে, তাই না? তুমি যত আগুনের কাছে যাবা তাপটা তত বেশি লাগবে, আগুন থেকে যত দূরে যাবা তাপটা তত কি লাগবে, কম লাগবে। এখন তাহলে একটু খেয়াল করে দেখো, ধরো আমি একটু চিত্র আঁকি আরেকটা। ধরো আমার কাছে হচ্ছে কিউ পরিমাণ চার্জ আছে, আমার কাছে হচ্ছে কিউ পরিমাণ আধান আছে, আর এইটা হচ্ছে কিউ আধানটার ক্ষেত্র। কিউ পরিমাণ আধানের ক্ষেত্র হচ্ছে এইটা। সবাই একটু মনোযোগ দাও এখন। এই যে আধান, এই আধানটার তড়িৎ ক্ষেত্র আঁকছি আমি। তাহলে এখন তোমরা আমাকে বলো, আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে অন্য আরেকটা আধানকে নিয়ে আসি, ধরো একটা আধানকে এই পয়েন্টে আনলাম, আরেকটা আধানকে আনলাম এই পয়েন্টে, বলতো দুইটা আধান কি একই রকম বল অনুভূত করবে নাকি ডিফারেন্ট একটা বল অনুভূত করবে? দেখো তড়িৎ ক্ষেত্রের ভেতরে আছে, বাট একটা আছে এক পয়েন্টে, আরেকটা আছে ডিফারেন্ট পয়েন্টে। তাহলে আমাকে বলতো, আমরা তো লাস্ট ক্লাস থেকে এটা জানি যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে অন্য কোনো আধানকে নিয়ে আসলে কি হয়, ওই আধানটা একটা বল লাভ করে। সেই বলটা কি হইতে পারে, একটা আকর্ষণ বল হইতে পারে অথবা একটা বিকর্ষণ বল হইতে পারে, রাইট? একটা আকর্ষণ বল যেমন হইতে পারে, একটা বিকর্ষণ বল হইতে পারে। আমরা কিন্তু সেইটা হচ্ছে লাস্ট ক্লাসে বের করে আসছি। তাহলে এখন তোমরা আমাকে বলো, একটা আধানকে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে নিয়ে আসছি, তাহলে বলো তো দুইটা পয়েন্টে একই রকম বল হবে নাকি ডিফারেন্ট বল হবে? সবাই একটু কমেন্ট করে জানাও তো, যে তড়িৎ ক্ষেত্রের ভেতরেই আছে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, বাট দুইটার জন্য কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? অবশ্যই ডিফারেন্ট হবে। বা এইভাবে যদি আমি বলি, এই তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে, এই তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে বলের মান ডিফারেন্ট হবে। এটা কি সবাই আমার সাথে এগ্রি করো? সবাই আমাকে বলো তো যে এইটাই কে কে আমার সাথে সহমত, যে তড়িৎ ক্ষেত্রের ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে বলের মান ডিফারেন্ট ডিফারেন্ট হবে? যদি এটা আমার সাথে এগ্রি করো তাহলে কমেন্টে লেখো সহমত, ঠিক আছে? যদি এগ্রি করো তাহলে আমার সাথে কমেন্টে লেখো সহমত, যে তড়িৎ ক্ষেত্রের ডিফারেন্ট পয়েন্টে বলের মান কি হবে, ডিফারেন্ট হবে, সেম হবে না। এটা আমরা বুঝি সবাই, রাইট? রাইট? সবাই একটু কমেন্ট করে জানাই দাও যে হ্যাঁ সহমত, যে এগ্রি করি যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেক পয়েন্টে বলের মান সেম না, রাইট? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, কোনো একটা পয়েন্টে কি পরিমাণ বল আছে এইটাই বুঝায় তড়িৎ তীব্রতা দ্বারা। কোনো একটা পয়েন্টে কি পরিমাণ বল আছে, মানে তড়িৎ বল বা বৈদ্যুতিক বল, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ে আসছি সেইটার পরিমাপই কি, তড়িৎ তীব্রতা। মানে এই যে একটা কথা বলে না, যে ধরো আগুনের যত কাছাকাছি থাকবা সেই জায়গায় আগুনের তীব্রতা কি বেশি, আর আগুন থেকে যত দূরে যাবা তীব্রতা কি হবে, তত কম, তাই না? এইটার মতন ধরো এই পয়েন্টে একরকম তীব্রতা, এই পয়েন্টে কি তীব্রতা আরেক রকম। তোমরা আমাকে বলো তো, আমি যত কাছে আসব তীব্রতার মানটা কি হইতে থাকবে, বাড়তে হইতে থাকবে। তীব্র মানে কি, খুবই প্রবল। এই কারণে দেখো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তড়িৎ তীব্রতার আরেকটা নাম হচ্ছে তড়িৎ সবলতা। তড়িৎ তীব্রতার আরেকটা নাম কি, তড়িৎ সবলতা। অর্থাৎ কোন একটা পয়েন্টে কি পরিমাণ তড়িৎ বল কাজ করতেছে, বুঝতে পারছি? সেইটাকে আমরা কি বলতেছি, তড়িৎ তীব্রতা। তাহলে দেখো ডেফিনেশনটা কি, যে কোন একটা পয়েন্টে যতটুকু বল অনুভব করবে সেইটাকে আমরা কি বলতেছি, তড়িৎ তীব্রতা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, সবাই এখন একটু মনোযোগ দাও। ধরো এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে, এই তড়িৎ ক্ষেত্রটার ভেতরে আমি প্লাস কিউ আধানকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি, প্লাস কিউ আধানকে নিয়ে আসছি। এখন অবশ্যই প্লাস কিউ কে কি করবে, একটা বল প্রয়োগ করবে। কি ধরনের বল, বিকর্ষণ বল, রাইট? এই প্লাস কিউ এটার উপর কি করবে, একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। আচ্ছা, তাহলে আমাকে বলো তো প্রথম লাইনটাকে আমরা লিখতে পারি যে প্লাস কিউ চার্জের ওপর প্রযুক্ত বল এফ। কারণ আমরা জানি কি, দুইটা চার্জকে বা দুইটা আধানকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি, তাহলে এই দুইটা আধানের মধ্যে কি কাজ করে বলতো, এই দুইটা আধানের মধ্যে কি কাজ করে, একটা বৈদ্যুতিক বল বা একটা তড়িৎ বল কাজ করে। আমি ধরে নিলাম এই দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে বলতো এফ ইকুয়াল টু, আমরা লাস্ট ক্লাসে বের করছিলাম কে, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার।
রাইট? ধরো এই যে দুইটা আধান আসছে, এই দুইটা আধানের মাঝে যে একটা বল কাজ করে, সেই বলটাকে আমরা কি বলি? বৈদ্যুতিক বল। লাস্ট ক্লাসে দেখছি F ইকুয়াল টু কে, কে কি? কুলম্বস কনস্ট্যান্ট। আমরা কিন্তু এগুলি সব লাস্ট ক্লাসে ডিসকাস করে আসছি, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আচ্ছা, তাহলে এখন তোমরা বলো তড়িৎ ক্ষেত্রের ভেতরে প্লাস কিউ আধানকে আনলে একটা বল কাজ করবে। আমি এইটাই প্রথম লাইনে লিখে রাখছি। দেখো প্রথম লাইনে কি লিখে রাখছি? প্লাস কিউ চার্জের ওপর প্রযুক্ত বল কত? এফ। প্লাস কিউ চার্জের ওপর প্রযুক্ত বল কত? এফ। তাহলে বলো প্লাস 1 কুলম্ব মানে কি? একক ধনাত্মক আধান। এই যে একক ধনাত্মক আধান মানে কি? প্লাস 1 কুলম্ব। তাহলে একক ধনাত্মক আধানের ওপর প্রযুক্ত বল কত? এফ বাই কিউ। সবাই দেখো ঐকিক নিয়ম করলাম, একদম ছোটবেলার ঐকিক নিয়ম করলাম যে প্লাস কিউ চার্জের উপর প্রযুক্ত বল কত? এফ। তাহলে প্লাস 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল কত? এফ বাই কিউ। একটু কি বুঝতে পারছি? এফ বাই কিউ। তাহলে দেখো ডেফিনেশনটাই কি বলা আছে? একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকেই আমরা কি বলি? তড়িৎ তীব্রতা। তাহলে বলো তো একক ধনাত্মক আধানের উপর কতটুকু বল প্রয়োগ হচ্ছে? এফ বাই কিউ। তাহলে তড়িৎ তীব্রতার ফর্মুলা কি? ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এইটাই আমাদের কি বের করার ফর্মুলা? তড়িৎ তীব্রতা বের করার ফর্মুলা। সবাই একটু কমেন্ট করে জানাই দাও বুঝতে পারছি কিনা। যদি বুঝতে না পারি সেটাও একটু কমেন্ট করে জানাই দেই, যেন আমি একটু আরো একবার রিপিট করা লাগবে কিনা এটা আমি একটু বুঝি। দেখো এটা তাহলে আমাদের কি বের করার ফর্মুলা? তড়িৎ তীব্রতা বের করার ফর্মুলা। তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা বের করার ফর্মুলা এফ বাই কিউ। এফ কি? বল। কিউ কি? কিউ হচ্ছে আধান। সবাই একটু জানাই দেই যে এটা বুঝতে পারলাম কিনা। সবাই একটু কমেন্ট করে জানাই দেই, যদি না বুঝি সেইটাও আমরা হ্যাঁ আর লিখলেও হয়। এই যে দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, আমি কিন্তু এটা লাস্ট ক্লাসেই বলে দিচ্ছি, তুমি যদি দূরত্বকে আর দিয়ে প্রকাশ করতে চাও তাও কোনো প্রবলেম নাই। তাইফা হাবিবা, তুমি যে কমেন্টটা করছো এরকম কমেন্ট যদি কন্টিনিউয়াসলি করো আমরা কিন্তু ব্যান করে দিব। আচ্ছা, কেউ যদি না বুঝি, দেখো সিম্পল ফর্মুলা, আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারি? এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে কি পরিমাণ আধান আছে। দেখো তড়িৎ বলের মাঝে, আচ্ছা এফ বাই কিউ কেন? এই যে ফর্মুলা ঐকিক নিয়ম করলাম, কিউ আধানের উপর প্রযুক্ত বল কত? এফ। তাহলে ঐকিক নিয়ম করলে কিউটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে না? কিউটা কই চলে যাবে? কিউটা চলে যাবে হচ্ছে নিচে। তার মানে আমরা সেটাই লিখলাম কি? ই ইকুয়াল টু এফ বাই কিউ। ই ইকুয়াল টু কি? এফ বাই কিউ। আচ্ছা, আচ্ছা আমি সবার জন্য আরো একবার রিপিট করতেছি, সবাই আরেকবার একটু মনোযোগ দাও। সবাই আরেকবার একটু মনোযোগ দাও, আমি সবার জন্য আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। দেখো সবাই আরেকবার একটু খেয়াল করো। দেখো সবাই এইবার আরেকবার একটু মনোযোগ দাও। দেখো আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি কোন একটা তড়িৎ ক্ষেত্রে কি পরিমাণ বল কাজ করতেছে। দেখো তড়িৎ ক্ষেত্রে ডিফারেন্ট পয়েন্টে বলের মান কি হয়? ডিফারেন্ট হয়। আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি, সবাই এখন কমেন্টটা একটু অফ করে একটু মনোযোগ দাও। দেখো তীব্রতা মানে কি? আমাকে আগে এটা বলো তো যে তীব্রতা মানে কি আমরা বুঝি? তীব্রতা মানে কি? যে আমরা মাঝে মাঝে বলি না যে শীতের তীব্রতা, শীতের তীব্রতা মানে কি? যে অনেক শীত লাগতেছে। শীতের তীব্রতা মানে কি? অনেক শীত লাগতেছে। আবার শীতের তীব্রতা কম মানে কি? তোমার এখন ঠান্ডা বা শীত কি লাগতেছে? একটু কম লাগতেছে। অর্থাৎ একইভাবে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে অন্য কোনো একটা আধানকে নিয়ে আসলে কতটুকু বল অনুভব করবে, এই বলের মানটা কি বেশি হবে নাকি এই বলের মানটা কম হবে, এইটা আমরা বুঝি তড়িৎ তীব্রতা দ্বারা। অর্থাৎ সাপোজ এই পয়েন্টে তড়িৎ তীব্রতার মান 10, এই পয়েন্টের তড়িৎ তীব্রতার মান হচ্ছে 8। ধরো একটা এক্সাম্পল নিলাম যে এই পয়েন্টের তড়িৎ তীব্রতার মান 10, এই পয়েন্টের তড়িৎ তীব্রতার মান কি? 8। তার মানে আমি বুঝতে পারতেছি তুমি যদি এই পয়েন্টে থাকো তোমার ধাক্কাটা কি অনুভব করবা? বেশি। আর তুমি যদি এই পয়েন্টে থাকো, যেই ধাক্কাটা অনুভব করবা সেই ধাক্কাটা কি হবে বলতো? কম। বলো এইটা কি এগ্রি করো যে এই পয়েন্টে যদি থাকো ধাক্কার অনুভব মানে ধাক্কা মানে বিকর্ষণ বলের পরিমাণটা হবে বেশি, আর এই পয়েন্টে যদি থাকো বিকর্ষণ বলের মানটা হবে কি? কম। কারণ এই পয়েন্টে আমি বলতেছি কি তড়িৎ তীব্রতা বেশি
আর এই পয়েন্টের তড়িৎ তীব্রতা কম। আবার তুমি যদি এই পয়েন্টে থাকো, এই পয়েন্টের ধরো তড়িৎ তীব্রতা হচ্ছে 6, তাহলে তোমরাই আমাকে বলো যে কোন পয়েন্টের তড়িৎ তীব্রতা বেশি। আমি ধরে নিলাম, ধরো এই পয়েন্টের তড়িৎ তীব্রতা 10, এই পয়েন্টের তড়িৎ তীব্রতা হচ্ছে 8, এই পয়েন্টের তড়িৎ তীব্রতা হচ্ছে 6। তার মানে দেখো, যেই পয়েন্টের তড়িৎ তীব্রতা বেশি সেই পয়েন্টে তোমার বিকর্ষণ বলের মানটা কি হবে? বেশি। আর যেই পয়েন্টের তড়িৎ তীব্রতা কম, বিকর্ষণ বলের মানটাও কি হবে? কম। এই পয়েন্টে কি হবে? বিকর্ষণ বলের মানটা কি হবে? আরো কম। বুঝতে পারছি? বিকর্ষণ বলের মানটা কি আসলো? আরো কম। তাহলে খেয়াল করে দেখো, আমি এখন বের করতে চাচ্ছি কোন একটা পয়েন্টের, মানে কোন একটা বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করার ফর্মুলাটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে দেখো, ডেফিনেশনটা আমরা কি বলছি। ডেফিনেশনটা দেখো, তুমি যখন কোন একটা কিছু টেস্ট করবা, ধরো তুমি একটা টেস্ট করবা, তুমি হচ্ছে ব্লাড টেস্ট করবা। আমরা ব্লাড টেস্টের মাধ্যমে কি করি? অনেক রোগ নির্ণয় করি। ধরো তুমি হচ্ছে ব্লাড টেস্ট করবা। এখন ব্লাড টেস্ট করতে বলো তো, ডাক্তার কি তোমার দেহ থেকে সব রক্ত নিয়ে নেয়, নাকি আঙ্গুল ফুটা করে এক ফোঁটা রক্ত নেয়? আমাকে এটা একটু কমেন্ট করে বলো, যে ধরো তুমি ব্লাড টেস্ট করতে গেছো, এখন ডাক্তার কি তোমার বডি থেকে পুরা ব্লাডটা নিয়ে নিবে, নাকি জাস্ট এক ফোঁটা ব্লাড নেয়? বলো, পুরা ব্লাডটা নিয়ে নেয় নাকি জাস্ট এক ফোঁটা ব্লাড নেয়? সেই ব্লাডটা টেস্ট করে, দেন কি বের করে? সেই ব্লাডটা টেস্ট করে দেন তোমাকে কি বলে, তোমার রক্তে এই প্রবলেমটা আছে অথবা নাই, রাইট? পুরা ব্লাডটা কিন্তু তোমার নেওয়া লাগে না। তাহলে এখন আমরা ওই একই কাজটা করব। আমরা পুরা তড়িৎ ক্ষেত্রের কোথায় তড়িৎ তীব্রতা বেশি আর কোথায় তড়িৎ তীব্রতা কম, সেইটা আমরা বের করতে চাচ্ছি। বুঝতে পারছো? যে কোথায় তড়িৎ তীব্রতা বেশি, কোথায় তড়িৎ তীব্রতা কম, সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা সেইটা করার জন্য দেখো আমি কি করব, একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসব। মানে কি, ওই যে ব্লাড টেস্টের মতন, তোমার পুরা বডির ব্লাডের জন্য তোমার কিন্তু এক ফোঁটা ব্লাডই যথেষ্ট, ওই এক ফোঁটা ব্লাড থেকে টেস্টটা করে। তাহলে একইভাবে খেয়াল করে দেখো, যে ধরো ওই একক ধনাত্মক আধান হচ্ছে আমার ওই ওই রকম একটা ব্লাড। আমি এখন কি টেস্ট করতে চাই? দেখো, আমি একটা টেস্ট করতে চাই, কি টেস্ট করব? আমি টেস্ট করব এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে। আমি একটা চিত্র আঁকি, তাহলে আর একটু ভালোভাবে বুঝবা। কোথায় চিত্র আঁকি? দাঁড়াও, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে চিত্র আঁকি, যেন তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারো। দেখে আমার কোথায় ফাঁকা আছে, তো ফাঁকা রেখে আসছে। এই যে ধরো আমি এই জায়গায় একটা চিত্র আঁকি, ঠিক আছে? আমি এই জায়গায় একটা চিত্র আঁকি যেন ভালোভাবে বুঝতে পারো। দেখো, এই কিউটা হচ্ছে আমার, ধরো এই কিউ আধানটা হচ্ছে আমার একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে রাখছে, একটা কিউ আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করে রাখছে। আচ্ছা, আমরা কিন্তু তড়িৎ বিভব না, আমরা তড়িৎ তীব্রতা পড়তেছি, ঠিক আছে? আমরা তড়িৎ তীব্রতা পড়তেছি। আচ্ছা, ধরো এই আধানটার তড়িৎ ক্ষেত্রে আমরা ডিফারেন্ট পয়েন্টে কি বের করতে চাই? তড়িৎ তীব্রতার মান কত, সেটা আমরা বের করতে চাই, ঠিক আছে? তড়িৎ তীব্রতার মান কত, এইটা আমরা বের করতে চাই। তাহলে যেই পয়েন্টের তড়িৎ তীব্রতা আমি বের করতে চাচ্ছি, ওইখানে আমাকে কি নিয়ে আসতে হবে? +1 কুলম্ব আধানকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? যেই পয়েন্টের তড়িৎ তীব্রতা বের করতে চাই, তড়িৎ তীব্রতা মানে কি? বলো। জুনাইরা মরিয়াম, দুইটা আকর্ষণ বল বিকর্ষণ বল দুইটার মানে বের হবে। আমি বিকর্ষণ বল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝো দুইটা একা একাই বুঝতে পারবা, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আকর্ষণ বিকর্ষণ দুইটাই হবে। তুমি হচ্ছে এই ধনাত্মক আধানকে আনলে কি হবে? বিকর্ষণ হবে। ঋণাত্মক আধানকে কি আনলে কি হবে? আকর্ষণ হবে। বাট আমি এক্সাম্পল দিচ্ছি কি দিয়ে? আমি বিকর্ষণ দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, এই পয়েন্টটাতে আমাকে কি নিয়ে আসতে হবে? +1 কুলম্ব আধান নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? এই পয়েন্টটাতে আমাকে কি নিয়ে আসতে হবে? +1 কুলম্ব আধানকে নিয়ে আসতে হবে। এই পয়েন্টটায় বলো তো, +1 কুলম্ব আধানকে যদি আমি নিয়ে আসি, এই আধানটার উপর একটা বল প্রয়োগ করবে না? বলো, একটা বল প্রয়োগ করবে কিনা? বলো, এই আধানটা এই +1 কুলম্ব আধানের উপর একটা বল প্রয়োগ করবে। কতটুকু বল প্রয়োগ করতেছে সেইটাকেই আমরা বলতেছি তড়িৎ তীব্রতা। একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসলে এই আধানটা এর উপরে যতটুকু বল প্রয়োগ করবে সেইটাকেই আমরা বলতেছি তড়িৎ তীব্রতা। সেইটাকে আমরা কি বলতেছি? মোহাম্মদ সিয়াম হাসান, কেন জিজ্ঞেস করতেছো বিভব কি? আমি তো তড়িৎ বিভব পড়ানো শুরুই করি নাই। আগে তড়িৎ তীব্রতা বোঝো, তারপর আমরা তড়িৎ বিভব পড়বো। একটু ধৈর্য ধরতে হবে।
বলো এই এক্সাম্পলটা কি বুঝতে পারলাম কিনা, যে একক ধনাত্মক আধানের ওপর এই আধানটা যতটুকু বল প্রয়োগ করবে সেইটাকেই আমরা বলতেছি কি তড়িৎ তীব্রতা। বলো এইটাকেই আমরা কি বলতেছি তড়িৎ তীব্রতা। এখন কি সবাই ডেফিনেশনটা বুঝতে পারছি, যে তড়িৎ তীব্রতার ডেফিনেশনে আমাদেরকে কি বলা, যে তড়িৎ ক্ষেত্রের ভেতর একক ধনাত্মক আধানকে নিয়ে আসলে যতটুকু বল অনুভূত করবে বা যতটুকু বল অনুভব করবে সেই বলটাকেই আমরা কি বলি তড়িৎ তীব্রতা। সবাই এখন একটু কমেন্ট করে জানাই যে এখন কি বুঝতে পারছি তড়িৎ তীব্রতার ডেফিনেশনটা কি। সবাই সবাই একটু কমেন্ট করে জানাও যে এখন তড়িৎ তীব্রতার ডেফিনেশনটা কি সবাই বুঝতে পারছি কিনা। আমি কিন্তু কমেন্টে দেখতে পারতেছি যে তোমরা কিন্তু অনেকে অনেক ডিফারেন্ট কথাবার্তা বলতেছো, এইটা কিন্তু আমি নোটিস করতেছি সবাই। ঠিক আছে, এইরকম যদি কথাবার্তা বলতে থাকি আমরা কিন্তু সরাসরি ব্যান করে দিব। সবাই একটু জানাই দিই যে এইটা বুঝতে পারছি কিনা। আমি কিন্তু তোমাদের জন্য রিপিট করলাম, তোমরা কিন্তু বুঝতে পারি নাই বলছো জন্য আমি তোমাদের জন্য রিপিট করলাম, বাট আমি যখন রিপিট করতেছি তোমরা যদি অন্য কথা বলো তাহলে আমার কেমন লাগবে। সবাই বলো বুঝতে পারছি কিনা। আচ্ছা এখন যদি বুঝতে পারছি, এটা যদি বুঝতে পারি তাহলে আসো আমরা ধরো এইখানে একক ধনাত্মক আধান আনি নাই, আমি এখানে কি করছি প্লাস কিউ পরিমাণ আধান নিয়ে আসছে, তাহলে কি আমি বলতে পারি যে প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ, তাই না? এটা তো এগ্রি করি যে এই দুইটা আধান একটা আরেকটার উপর কি করবে বল প্রয়োগ করবে, তাহলে আমি বললাম কি প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে এখন আমাকে তোমরা বলো +1 কুলম মানে কি, +1 কুলম মানে হচ্ছে একক ধনাত্মক আধান। তাহলে তোমরা আমাকে বলো এই 1 কুলম আধানের উপর প্রযুক্ত বল কত হবে। নরমাল আমাদের ঐকিক নিয়ম F/Q। তাহলে তোমরা লাস্ট মানে আমাদের ডেফিনেশনের সাথে আমরা তড়িৎ তীব্রতার মাত্র যে ডেফিনেশনটা দিয়ে আসলাম, সংজ্ঞাটা দিয়ে আসলাম, সেই সংজ্ঞার সাথে এখন একটু এই লাইনটা মিলাও। একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি তড়িৎ তীব্রতা। তাহলে এখন তোমরাই বলো একক ধনাত্মক আধানের উপর কতটুকু বল প্রয়োগ হচ্ছে F/Q। তাহলে এই F/Q কেই আমরা কি বলবো, এই F/Q কেই আমরা বলবো তড়িৎ তীব্রতা। এই F/Q কেই আমরা কি বলবো তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে। ই কি, ই হচ্ছে তড়িৎ তীব্রতা প্রকাশের সিম্বল, চিহ্ন। তাহলে ই ইকুয়াল টু কি হয়, ই ইকুয়াল টু হয় F/Q। ই ইকুয়াল টু কি হচ্ছে F/Q। আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো, ধরো এই প্লাস কিউ আধানটা এই বড় হাতের কিউ আধান থেকে ডি মিটার দূরত্বে আছে। প্লাস কিউ আধান থেকে এই কিউ আধানটা কতটুক দূরত্বে আছে, ডি মিটার দূরত্বে আছে। তাহলে তোমরা কমেন্টে একটা অ্যান্সার দাও, সেটা হচ্ছে এই দুইটা আধানের মধ্যবর্তী বল এফ এর মানটা কত হবে। একটু কমেন্ট করে বলো তো এই দুইটা আধানের মধ্যে কি কাজ করতেছে, একটা বিকর্ষণ বল কাজ করতেছে, রাইট? এই বিকর্ষণ বল এফ এর মানটা কত হবে। একটা আধানের পরিমাণ প্লাস কিউ বড় হাতের, আরেকটা আধানের মান কি ছোট হাতের কিউ, এদের মাঝখানের দূরত্ব কত ডি। আমার কোশ্চেন হচ্ছে তাহলে বলো এই দুইটা আধানের মধ্যবর্তী বলের মানটা কত, এই দুইটা আধানের মধ্যবর্তী বলের মানটা কত হবে। এফ এফ ইকুয়াল টু কি হবে কুলম্বের সূত্র থেকে বলো, কুলম্বের সূত্র থেকে আমরা লাস্টে গত ক্লাসে কুলম্বের সূত্র পড়ে আসছি, কুলম্বের সূত্র থেকে বলো, কুলম্বের সূত্র থেকে বলো এফ ইকুয়াল টু কি হবে, কুলম্বের সূত্র থেকে বলো এফ ইকুয়াল টু কি হবে। বলো এই এফ ইকুয়াল টু কি হবে, দেখি কে আগে কারেক্ট অ্যান্সারটা দিতে পারো। নাইমুল হাসান তুমুল দেখতেছি কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছ, তারপর হচ্ছে তারপর না, দেখো অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছ। দেখো এইটার কারেক্ট অ্যান্সার হবে কি কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি কে Q1 Q2, বাট এইখানে কি Q1 Q2 নামে কেউ আছে, Q1 Q2 কেউ নামে কেউ নাই, কে কে আছে বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ। তাহলে আমরা কি লিখতে পারি কিউ কিউ, বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার।
আচ্ছা, আজান শেষ, সবাই ক্লাসে আরেকবার একটু মনোযোগ দাও। দেখো এই ফর্মুলাটা কিভাবে আসছে, এটা কিন্তু এই যে বাম পাশে এঁকে রাখছি, বাম পাশে আঁকতেছি বলতেছি, এই লিখে রাখছি, আর এই যে একটা চোখ এঁকে রাখছি, মানে কি এই যে এই জায়গায় তাকাও, তাকায় দেখো কিভাবে আসছে। কারণ দেখো আমরা লাস্ট ক্লাসে ফর্মুলা দেখছিলাম কি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, বাট এখানে কি আমার Q1 Q2 আছে? নাই। তাহলে এখানে কি আছে? Q1 এর জায়গায় আছে বড় হাতের কিউ, আর Q2 এর জায়গায় আছে কি ছোট হাতের কিউ। তাহলে Q1 আর Q2 এর জায়গায় যদি এই কিউ আর কিউ কে বসায় দাও, তাহলে আমার F ইকুয়াল টু কি আসে? K QQ ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে আমার ফর্মুলাটা কি? K QQ ডিভাইডেড বাই ডি স্কয়ার। শিট, কি করলাম? আচ্ছা, পুরাটা মুছে ফেলছে ভুলে, যাই হোক ব্যাপার না। আমরা কতটুক বের করে রাখছিলাম দেখছো কেমনটা লাগে? আচ্ছা, আমরা বের করে রাখছিলাম E ইকুয়াল টু হচ্ছে F বাই কিউ, আর F ইকুয়াল টু আমরা বের করছি মাত্র K কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন আমরা F এর মানটা যদি এই ফর্মুলাতে বসায় দেই, F এর মানটা যদি এখানে বসায় দেই, তাহলে বলো তো কি হয়? K কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার ডিভাইডেড বাই কিউ। তাহলে দেখো একটা লাইন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখি, K কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার ইনটু কিউ। তাহলে দেখো এই কিউ আর এই কিউ কাটা, তাহলে থাকলো কি E ইকুয়াল টু K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে দেখো আমার তড়িৎ তীব্রতা বের করার ফর্মুলা হচ্ছে দুইটা, তড়িৎ তীব্রতা বের করার ফর্মুলা হচ্ছে দুইটা। আয়না কোজি, তোমার এই কোশ্চেনটা একদম গ্রহণযোগ্য না। কেন ডি স্কয়ার হইলো? এই কোশ্চেনটা কেন গ্রহণযোগ্য, মানে আমি কেন এই কোশ্চেনটা নিব বলো তো? আমি তোমাকে একটু দেখাই যে তোমার এই কোশ্চেনটা একদম করাই উচিত হয় নাই। দেখো তুমি তো লাস্ট ক্লাস করছো, তারপরে যদি এই কোশ্চেনটা করো, আমি তোমাকে সরাসরি দেখাই দিই কেন ডি স্কয়ার হইলো। কেন ডি স্কয়ার হইলো, এই যে আমি লাস্ট ক্লাসের স্লাইডে চলে গেছি, ঠিক আছে? আমি লাস্ট ক্লাসের স্লাইডে চলে গেছি, লাস্ট ক্লাসের স্লাইড থেকে তোমাদের একটু দেখাই দেই। এই যে উত্তর পাইছো কেন ডি স্কয়ার হইছে, দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু একটু মনোযোগ দিয়ে করতে হবে। এই যে এই কারণে ডি স্কয়ার হয়েছে, এই যে আমরা লাস্ট ক্লাসে এটা বের করে আসছিলাম, আমরা লাস্ট ক্লাসে এটা বের করে আসছি, সেইখানটা মানে এই ফর্মুলা আমরা ইউজ করলাম, বুঝতে পারছি? এই ফর্মুলাটাই আমরা ইউজ করছি। এখন একটু যাই হোক, এখন একটু আসো আজকের ফর্মুলা দুইটা আমরা একটু দেখি, আজকে আমরা কি কি পাইলাম, আজকে আমরা কি কি ফর্মুলা পাইছি সেটা একটু দেখি। তাহলে আমরা দুইটা ফর্মুলা পাইলাম ম্যাথ করার জন্য, একটা হচ্ছে E ইকুয়াল টু F বাই কিউ, আরেকটা পাইছি হচ্ছে E ইকুয়াল টু K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। সবাই একটু কমেন্ট করে জানাই দাও যে এই দুইটা ফর্মুলা বুঝতে পারছি কিনা। এই দুইটা ফর্মুলা যদি বুঝে থাকি তাহলে একটু খাতায় তুলে রাখো। আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে এখন আসো কয়েকটা ম্যাথ সলভ করে নেই।
ঠিক আছে, এই দুইটা ফর্মুলা সবাই যদি বুঝে থাকে একটু খাতায় তুলে রাখো। আর এটা দেখো এক নিমিষে মুখস্থ হয়ে যায়, একটু মুখস্থও করে ফেলো। আমরা এখন কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। হ্যাঁ আয়শা ঠিক, এটা হচ্ছে ডি হচ্ছে একটা ডিস্টেন্স বা ডি হচ্ছে একটা দূরত্ব। ডি হচ্ছে একটা দূরত্ব। মাশরুক আব্দুল্লাহ, তোমার আব্বু কখন বাসায় আসবে এটা জেনে আমরা কি করব? আব্বু 10টায় আসবে। আব্বু 10টায় আসলে তারপরে পড়তে বসবা, নাকি এতক্ষণ কি খেলবা, গেম খেলবা, একটু টিভি দেখবা? বাট আব্বু যখন আসবে তখন কি পড়ার টেবিলে বসে থাকবা, যেন একদম মানে তোমার আব্বু এসে ভাববে কি যে তুমি একদম সন্ধ্যা থেকে বসে পড়তেছো। আর তোমার আব্বু তো এটা জানবে না যে তুমি 9টা 59 এসে টেবিলে বসছো, এটা জানবে? এটা তো জানবে না, ভাববে কি একদম সন্ধ্যা থেকে হয়তো আবার টেবিলে বসে আসছো। ঠিক আছে, আচ্ছা এই দুইটা ফর্মুলাই আমার জানা লাগবে। আমি দেখবো আমার কোশ্চেনে কার কার মান দেয়া আছে। কোশ্চেনে যদি আমি দেখি কিউ আর ডি এর মান দেয়া আছে, এই ফর্মুলা ইউজ করব। আর যদি দেখি এফ আর ছোট হাতের কিউ এর মান দেয়া আছে, আমরা উপরের ফর্মুলাটা ব্যবহার করব। বুঝতে পারছি? আমরা দেখবো দেখবো যে কি কি মান দেয়া আছে, কখন কোন সূত্র লাগবে সেটা আমরা ম্যাথ করতে গেলেই আমরা বুঝবো। হ্যাঁ দীপ সরকার, হ্যাঁ ঠিক আছে, তোমার কনসেপ্ট ঠিক আছে। বাকিরা একটু জানাই দাও যে ফর্মুলা দুইটা বুঝতে পারছি কিনা। তাহলে একটু আসো আমরা আমাদের প্রথম ম্যাথটা আজকে একটু করে ফেলি। এখন তোমরাই আমাকে বলো তো এই ম্যাথটা করতে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, তোমরাই অ্যান্সার দিবা, আমি কিছুই বলবো না। আমার ফর্মুলা তো আমি দেখলাম দুইটা, ই ইকুয়াল টু এফ বাই কিউ, আরেকটা দেখলাম ই ইকুয়াল টু হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন তোমরাই প্রবলেমটা পড়ে আমাকে বলো 1 নাম্বার ফর্মুলাটা ইউজ করবা নাকি 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করবা? তোমরা বলো, তোমরা যেটা বলবা আমি ওইটাই ইউজ করব। বলো, তোমরাই আমাকে একটু কমেন্ট করে বলো যে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখো তো কি কি মান দেয়া আছে, দেখো কোন নাম্বার ফর্মুলাটা আমরা ইউজ করব একটু বলো। দেখি কি কেমন বুঝতে পারছো, সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো। বলো কোন ফর্মুলাটা আমরা ইউজ করব। ফেরদৌস কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে। তারপর হচ্ছে তারপর দেখি হচ্ছে তানিশা ইসলাম কারেক্ট অ্যান্সার দিছে। তারপরে দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিছে। ফিরদৌস আবার বলতেছে 3, এই জায়গায় 3 নাম্বার ফর্মুলা কই? লাজিম চৌধুরী কারেক্ট অ্যান্সার দিছে, মুশফিকা কারেক্ট অ্যান্সার, মিশকাতুল জান্নাত সীমা কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ জিলানি তোমার উত্তরটা ভুল হয়ে গেছে। বাকিরা একটু বলো তো। তাসপিয়া তাজরিন জেরিন কারেক্ট অ্যান্সার, জিহাদ সরকার কারেক্ট অ্যান্সার, আচ্ছা জারিন কারেক্ট অ্যান্সার। আচ্ছা ওকে, দেখো আচ্ছা তার আগে আরেকটা একটু কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু বলো তো, যে তড়িৎ তীব্রতার এককটা কি হবে। দেখো বলো বলের একক কি? বলো তো। বলের একক হচ্ছে নিউটন। আর আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ তীব্রতার একক হবে নিউটন পার কুলম্ব। বুঝতে পারছি তড়িৎ তীব্রতার একক কি হবে? দেখো বলের একক কি? নিউটন। আর আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ তীব্রতার একক কি হবে? নিউটন পার কুলম্ব। এটাও একটু মাথায় রাখতে হবে, নিউটন পার কুলম্ব, বা আমরা কি লিখতে পারি? নিউটন কুলম্ব ইনভার্স 1। বুঝতে পারছি? এটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক। এটা কি? এটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক। কেন? উপরে আছে নিউটন এফ আর নিচে আছে হচ্ছে আধান কুলম্ব, তার মানে কি নিউটন ডিভাইডেড বাই কুলম্ব। তাহলে এককটা কি? নিউটন পার কুলম্ব। আচ্ছা তাহলে এবার একটু আসো, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো যে আমরা 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করব, 1 নাম্বারটা না। কেন? দেখো আমাকে বড় হাতের কিউ এর মান দিয়ে দেয়া আছে 5 কুলম্ব, আর দূরত্ব দেয়া আছে, দেখো একটা ডিসটেন্স দেয়া আছে, ডি এর মান কত দেয়া? 0.5 মিটার। এখন একটু আসো ই এর মান মধ্যে মান বসাই দিই। বলো কে এর মান কত? কে কিন্তু একটা ধ্রুবক। আমাকে একটু বলো, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কে এর মানটা কত হবে বলো তো। এই ধ্রুবক কে এর মানটা কত হবে বলো। আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹, রাইট? ধ্রুবকের মান সরাসরি মুখস্থ রাখতে হবে। কে এর মান কত? 9 ইন্টু 10⁹। কিউ এর মান কত? 5 ডিভাইডেড বাই 0.5। তাহলে একটু ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাইলেই কি হবে? আমরা মানটা পেয়ে যাব। সবাই তাহলে একটু জানাই দাও তো যেটার অ্যান্সারটা কত আসে। দেখো একদম সিম্পল, ফর্মুলায় আমরা বসাই দিলাম, তাহলেই আমরা তড়িৎ তীব্রতার মানটা পেয়ে যাব। এবং তোমরা কি তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা পাইছো যে কখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা দেখব কার কার মান দেয়া আছে, সেই অনুযায়ী আমরা ফর্মুলা চুজ করব। বুঝতে পারছি? আমরা দেখব কার কার মান দেয়া, সেই অনুযায়ী আমরা ফর্মুলা চুজ করব, ভ্যালু বসাবো, অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছি?
সবাই একটু জানাই দাও তো যে অ্যান্সারটা কত আসে। সবাই একটু জানাই দাও যে অ্যান্সারটা কত আসে। আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। পিয়াল কারেক্ট অ্যান্সার দিচ্ছ, নীলিমা আফাজ, অনিক দাস, তারপর হচ্ছে তারপর দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছি। কাজী জেবা আফিয়া, তারপর হচ্ছে অরিত্র প্রসাদ বড়ুয়া সরাসরি কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। ওকে, এটা কত চলে আসছে? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এককটা লিখতে অবশ্যই হবে নিউটন পার কুলম। বুঝতে পারছি? নিউটন পার কুলম। তাহলে এটাই কি? এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এটাই কি? এটাই হচ্ছে আমার অ্যান্সার। সরি, এই জায়গায় কি হবে? এই জায়গায় কিন্তু অবশ্যই একটা কি হবে? স্কয়ার হবে, এই যে ডি স্কয়ার। এই তোমরা আবার ভুল করো নাই তো? এই জায়গায় কিন্তু কি আছে? ডি স্কয়ার 0.5, এর উপরে কি থাকবে? এর উপরে থাকবে হোল স্কয়ার। ওকে, সবাই এখন একটু জানাই দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই যে স্কয়ার দিয়ে দিচ্ছি। সবাই একটু জানাই দাও তো যে এটাকে এখন বুঝতে পারছে কিনা। কত আসে? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, নিউটন পার কুলম। ওকে, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের প্রবলেমটাতে চলে যাই। সবাই একটু জানাই দিই যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের পরের প্রবলেমটাতে চলে যাই। সবাই একটু জানাই দাও। আচ্ছা, ওকে, সবাই আশা করি জানাই দিচ্ছি। আচ্ছা, এইবার তোমরা এটা কি বুঝতে পারছি সবাই? এটা কি ক্লিয়ার সবার কাছে? একটু জানাই দেই যে এটা ক্লিয়ার কিনা সবার কাছে। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের পরের মেথডে চলে যাই। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটাও দেখি। হ্যাঁ, 1.8 ইন্টু, এই জায়গায় চাইলে করে দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারি। ওকে, তাহলে আসো পরেরটাতে যাই, দেখি আমাদের পরে কি ম্যাথ আছে। আচ্ছা দেখো, তোমরা ফার্স্টে এই প্রবলেমটা পড়ো। প্রবলেমটা পড়ে আমাকে বলো এই প্রবলেমটায় আমরা কোন ফর্মুলা ইউজ করব, ওই 1 নাম্বার নাকি 2 নাম্বার ফর্মুলা। দেখো এইখানে কিন্তু একটা বলের মান দেয়া আছে, আর কি দেয়া আছে? একটা আধানের মান দেয়া আছে। অর্থাৎ দেখো প্রথমে কি বলছে? দুইটা আধান আছে প্রথম ক্ষেত্রে। আমরা প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে। দেখো দুইটা কথা বলা আছে। প্রথমে আমি কি করছি? প্রথমে আমি 30 কুলম্বের একটা আধানকে স্থাপন করছি। দেখো প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কত আধানকে স্থাপন করছি? 30 কুলম্ব। আর দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমার আধানের মান কত? 20 কুলম্ব। বুঝতে পারছি? প্রথম ক্ষেত্রে আধান হচ্ছে 30 কুলম্ব, দ্বিতীয় ক্ষেত্রে দেখো পরবর্তীতে আরেকটা আধান স্থাপন করছি, এই কারণে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 20 কুলম্ব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, আমাকে বলছে প্রথম ক্ষেত্রে কতটুক বল। প্রথম ক্ষেত্রে বলের মান হচ্ছে 15 নিউটন। আর দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে? বলের মানটাই কত হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে F ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। দেখো আমি কিন্তু তোমাদের জন্য করে দিচ্ছি একবারে। দেখো প্রথম ক্ষেত্রে এই দুইটা মান দেয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে কিউ এর মানটা দেয়া আছে, তোমাকে বের করতে হবে কি? এফ এর মানটা বের করতে হবে। এই যে দেখো 20 কুলম্বের একটা আধান স্থাপন করলে বলের মান কত হবে। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা ইউজ করব কি? E ইকুয়াল টু এফ বাই কিউ। ই ইকুয়াল টু কি? এফ বাই কিউ। তাহলে এফ বসাই 15, কিউ বসাই 30। তাহলে আমার ই এর মান কত চলে আসে? ই এর মান চলে আসে 0.5 নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো এই তড়িৎ তীব্রতার মানটার কি কোনো পরিবর্তন হবে? বলো, তড়িৎ তীব্রতার মানের কি কোনো পরিবর্তন হবে? তড়িৎ তীব্রতার মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? খেয়াল করে দেখো, এই মাঝখানে যে আধানটা, মাঝখানের আধান, তুমি মাঝখানের আধানটাতে একই আছে। তুমি একবার এই পয়েন্টে কত নিয়ে আসছো? 30 কুলম্ব। আরেকবার এই পয়েন্টটাতে নিয়ে আসছো কত? 20 কুলম্ব। অর্থাৎ দেখো প্রথম ক্ষেত্রে 30 কুলম্ব, দ্বিতীয় ক্ষেত্রে নিয়ে আসছো 20 কুলম্ব, কিন্তু মাঝের এই আধানটাকে কিন্তু আমরা পরিবর্তন করি নাই। এই কারণে আমার তড়িৎ তীব্রতার মান কি থাকবে? একই থাকবে। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রেও তড়িৎ তীব্রতার মানটা কত? 0.5 নিউটন পার কুলম্ব। তাহলে আমার ফর্মুলা কি? E ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হচ্ছে E ইন্টু কিউ। তাহলে ই এর মান কত?
0.5। আর কিউ এর মান কত? কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 20। তাহলে কত আসবে? তাহলে আসবে 10 নিউটন। সবাই একটু বলো তো, এইটা কি বুঝতে পারছি কেন আমার দুই ক্ষেত্রে তড়িৎ তীব্রতার মানটা একই? কারণ আমি এই পয়েন্টে যে আধানটা আনতেছি এইটা পরিবর্তন করছি, বাট মাঝের আধানটা সেম আছে, এই কারণে আমার তড়িৎ তীব্রতার মানটা সেম। এই কারণে প্রথম ক্ষেত্রে যে তড়িৎ তীব্রতার মানটা পাচ্ছি ওই মানটাই আমরা কি করতেছি পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করলাম। তাহলে আমার অ্যান্সার কত আসছে? আমার অ্যান্সার আসলো হচ্ছে 10 নিউটন। সবাই একটু কমেন্ট করে বলো এই প্রবলেমটা সবাই বুঝতে পারছে কিনা। সবাই একটু জানাই দেই যে এই প্রবলেমটা সবার কাছে ক্লিয়ার কিনা। এটা কিন্তু একটা সৃজনশীলের ঘ নাম্বার, আমরা জাস্ট ঘ নাম্বার ম্যাথটা করলাম। দেখি কে কে বুঝতে পারছে। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। একটু কমেন্ট করে জানাই দিই যে ক্লিয়ার কিনা একটু জানাই। ওকে, সবার কাছে আশা করি ক্লিয়ার। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার। ওকে, ইজি ম্যাথ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইজি ম্যাথ, একদম কঠিন কোনো ম্যাথ না। আমরা এখান থেকে যে মানটা পাইছি ওই মানটাই কিন্তু আমরা ওইখানে ব্যবহার করছি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার সবাই একটা কথা শুনে নাও। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে তোমাদের সবার সামনে ফাইনাল এক্সাম না, মানে বার্ষিক পরীক্ষা কিনা? আমাকে একটু বলো তো, সবার সামনে বার্ষিক পরীক্ষা কিনা? সবার সামনে বার্ষিক পরীক্ষা না? মেবি হচ্ছে এই নভেম্বরের 1 তারিখ অথবা অনেকের হয়তো বা 3-4 তারিখ থেকে হচ্ছে বার্ষিক পরীক্ষা শুরু হবে, রাইট? সবার কাছে এই তো কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা শুরু হবে কিনা বলো তো? সবাই একটু বলো তো যে সবার বার্ষিক পরীক্ষা একদম সামনে কিনা? সবাই একটু বলো তো, সবার একদম বার্ষিক পরীক্ষা সামনে? আমি তো জানি যে অনেকের হচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকে অথবা কি হবে 30-এর জায়গায় 20 দিতে পারতাম কেন? দেখো এই জায়গায় তো আমাকে বলেই দিচ্ছে আমি কি করছি, ওই বিন্দুতে 20 কুলম্বের আধান কি স্থাপন করছি। তাহলে আমি তো এই জায়গায় কোনো চেঞ্জ করতে পারবো না, আমাকে তো বলেই দিচ্ছে ওই যেই জায়গায় 30 ছিল ওইখানে আমি কাকে নিয়ে আসছি, 20 কুলম্বের আধানকে নিয়ে আসছি। ঠিক আছে, এটা তো কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে, সবারই পরীক্ষা সামনে। নভেম্বরের আমি দেখতে পাচ্ছি অনেকের হচ্ছে 13 তারিখ, অনেকের হচ্ছে ফার্স্ট উইকে এক্সাম। হ্যাঁ, ফার্স্ট উইকে এক্সাম। আচ্ছা, যাই হোক, আমি মেইনলি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শোনো যে আমি কি বলতে চাচ্ছি। যে তোমরা ওই ডিফারেন্ট মানে বিভিন্ন টাইমে দেখা গেছে যে আমাকে হচ্ছে ইনবক্সে ডিফারেন্ট প্রবলেম পাঠায় রাখো, যে আমি আমার সর্বোচ্চ ট্রাই করি তোমাদের ওইটা সলভ করে দেওয়ার জন্য। বাট মাঝে মাঝে দেখা গেছে আমার নিজেরও তো পড়ালেখা থাকে, পরীক্ষা থাকে, তোমাদের ক্লাস নেওয়া লাগে, এই কারণে অনেক সময় তোমাদের ওই প্রবলেমগুলি আমি সলভ করে দিতে পারি না। বাট মোটামুটি আমি সর্বোচ্চ ট্রাই করি তোমাদের ওই প্রবলেমগুলি সলভ করে দেওয়ার জন্য, যে তোমরা আমাকে পার্সোনালি যে প্রবলেমগুলি হয়তো মাঝে মাঝে পাঠাও। এখন তাহলে তোমরা একটু শুনে রাখো, সেটা হচ্ছে তোমরা বলো যে এখন হয়তো বা মনে হচ্ছে ফিজিক্সে কোনো প্রবলেম নাই, বাট তোমরা পরীক্ষার আগ দিয়ে যখন পড়তে বসো তখন বিভিন্ন প্রবলেম বের হয়ে যায় না? বলো এটা হয় কিনা? যে ধরো পরীক্ষার আগে যখন ফিজিক্সটা রিভাইজ দিচ্ছ বা পড়তেছো বা পড়া শুরু করছো, ডিফারেন্ট প্রবলেম বের হয় কিনা? যে হঠাৎ একটা টপিক ভুলে গেছো, অথবা একটা সৃজনশীল করতে গিয়ে আটকায় গেছো, অথবা যে কোনো একটা এমসিকিউতে আটকায় গেছো, এরকম প্রবলেম হয় কিনা বলো? এরকম প্রবলেম হয় সবার, যে একটা পড়া শুরু করছো এরকম ডিফারেন্ট প্রবলেম হচ্ছে যে আটকায় যাচ্ছে। বাট তখন তোমরা সবচেয়ে বেশি ফেস করো কি, যে ওই প্রবলেমটা সলভ করতে পারতেছো না, রাইট? বা কোথা থেকে সলভ করবা সেটাও বুঝতে পারতেছো না। এই কারণে আমি চিন্তা করছি সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার আগ দিয়ে আমাদের একটা ফ্রি গ্রুপ আছে না, 10MS SSC HSC স্টুডেন্টস গ্রুপ, সবাইকে ওই গ্রুপটাতে অ্যাড আছে না? আমি হয়তোবা তোমাদের সাথে ডিসকাস করি, আমি হয়তোবা যে কোনো একটা ডেট আর টাইম ফিক্স করব। দেখা গেছে অনেক সময় আমাকে প্রবলেম পাঠাচ্ছ, আমি হয়তোবা তখন অনলাইনেই নেই, আমি তোমাদের জন্য একটা টাইম আর একটা ডেট ইনশাল্লাহ ফিক্স করব, যেই টাইমটাই আমি ধরো 2-3 ঘন্টা, প্রয়োজনে হচ্ছে 4 ঘন্টা অ্যাক্টিভ থাকবো। তোমাদের যত প্রবলেম আমি হয়তোবা একটা পোস্ট করে দিব, আমি জানাই দিব ডেট আর টাইমটা কত। তোমরা ওই প্রবলেমগুলি দেখা গেছে আমার ওইখানে কমেন্টে দিলা, ছবি তুলে দিলা বা যেইভাবে দিলা,
আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই প্রবলেমগুলি সলভ করে দেওয়ার জন্য, যেন তোমাদের বার্ষিক পরীক্ষার আগে একটা খুব ভালো মানে প্রিপারেশন তো তোমরা নিজেরা ভালোভাবে নিবাই, পাশাপাশি যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমগুলিও যেন একটু সলভ করায় নিতে পারো। ঠিক আছে, আমি চিন্তা করছি এটা, এই কারণে আমি হঠাৎ করে একটা ডেট দিব না, যেটা অবশ্যই হবে তোমরা হচ্ছে যে কোনো একটা টাইমে আগে ফিজিক্সটা পড়বা নিজেরা, রিভাইজ দিবা এক্সামের জন্য। তাহলে এক্সামের জন্য রিভাইজ দিলে কি হবে, যেই জায়গায় যেই প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি ফাইন্ড আউট করে রাখতে পারবা। ধরো সেই প্রবলেমগুলি হচ্ছে খাতায় লিখে রাখলা অথবা ছবি তুলে রেখে ফেললা, তারপর আমি ওই যে তোমাদের সাথে ডিসকাস করে ইনশাল্লাহ একটা টাইম ফিক্স করব, সেই টাইমটায় তোমরা যদি ওই প্রবলেমগুলি সাবমিট করো আমি ইনশাল্লাহ এক এক করে তোমাদের সেই প্রবলেমের সলিউশনগুলি দিব। সবাই বলো তো, তাহলে বুঝতে পারছো যে আমরা তাহলে কি করব, যে এই ফাঁকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই ফাঁকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, ফিজিক্সটা রিভাইজ দিতে হবে, যেন প্রবলেম যেগুলি পাও এটা কিন্তু জাস্ট তোমাদের কথা ভেবে, এটা কিন্তু জাস্ট তোমাদের কথা ভেবে আমি আমি টাইমটা জানাই দিব ইনশাল্লাহ। রবিবারের ক্লাস আছে না, রবিবারে আমি তোমাদের সাথে জানাই দিব যে কখন কোন টাইম, ইনশাল্লাহ ওই জায়গায় তোমরা তোমাদের প্রবলেমগুলি যদি একটু সাবমিট করে রাখো আমি ইনশাল্লাহ তোমাদের হচ্ছে ওইটা সলভটা দিয়ে দিব। হ্যাঁ, আর তোমাদের মডেল টেস্টের কি সব অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিব, একটু ধৈর্য ধরতে হবে। বাট বলো এই আইডিয়াটা কেমন, এই আইডিয়াটাই তোমাদের উপকার হবে কিনা? ঠিক আছে, এই আইডিয়াটাই আশা করি যার যে প্রবলেম অথবা টপিকের প্রবলেম, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য একটা ডেডিকেটেড টাইম আমার টাইম থেকে রাখবো। আমি তোমাদের টাইমটা ডেটটা দুইটাই জানাই দিব, জাস্ট আগের থেকে একটু জানাই রাখলাম, যেন তোমরা হচ্ছে ওই যে একটু একটু করে এখন থেকে হচ্ছে ফিজিক্সটা রিভাইজ দেওয়া শুরু করো। হ্যাঁ, আমি হঠাৎ করে যদি একটা টাইম দেই তাহলে তোমাদের তো প্রবলেমই ফাইন্ড আউট করা নেই, তখন তো আমার কাছে প্রবলেমও দিতে পারবা না, আমার থেকে হচ্ছে সলভও করতে পারবা না। আচ্ছা, বুঝতে পারছো কি, আমি একটা পোস্ট দিব, আমি সব জানাই দিব তোমাদের, জাস্ট আগের থেকে একটু জানাই রাখলাম যেন এখন থেকে ফিজিক্সটা একটু রিভাইজ দেওয়া শুরু করো একটু একটু করে, যেন হচ্ছে সবাই কি করতে পারো, ওই প্রবলেম যেগুলি পাও সবাই হচ্ছে খাতায় একটু লিখে রাখতে পারো। আইডিয়াটা বুঝতে পারছো যে আমরা তাহলে কি করব সামনে? সো সবাই একটু একটু করে ফিজিক্স রিভাইজ দেওয়া শুরু করো। ধরো আজকে চ্যাপ্টার 6 পড়লা, এরপরে অবশ্যই চ্যাপ্টার 7 পড়লা, চ্যাপ্টার 8 পড়লা, চ্যাপ্টার 9 পড়লা, দেন আমরা চ্যাপ্টার 10 তে এখন পড়তেছি। আচ্ছা, গ্রুপ কোথায় সব আমি জানাই দিব, আমরা সবকিছু ফাইনাল করে আমি তোমাদের সবকিছু জানাই দিব। দীপ সরকার, তুমি একটা মিসকনসেপশনে আসো, দেখো তড়িৎ তীব্রতা আমরা হিসাব করতেছে এই কিউ আধানটার জন্য, দেখো আমি তোমাদের জন্য দুইটা চিত্র এঁকে রাখছি, এই আধানটাকে কি আমি চেঞ্জ করছি? দেখো বড় হাতের কিউ এর জন্য আমরা তড়িৎ তীব্রতা হিসাব করতেছি, এর জন্য তড়িৎ তীব্রতা হিসাব করতেছি না, বুঝতে পারছি? আমরা তড়িৎ তীব্রতা হিসাব করতেছি এই বড় হাতের কিউ আধানের জন্য। দেখো একে তো আমরা পরিবর্তন করি নাই, আমরা পরিবর্তন করছি কাকে, একে, বুঝতে পারছি? এর জন্য আমরা বল বের করছি, বাট তড়িৎ তীব্রতা এই বড় হাতের কিউ, এই কারণে দেখো একটাকে আমি লিখছি বড় হাতের কিউ, আরেকটাকে আমি লিখছি কি ছোট হাতের কিউ, বুঝতে পারছি? আচ্ছা, স্ক্রিনশট নিবা, একটু নিয়ে নাও। এই কারণে দেখো যেহেতু দুই ক্ষেত্রেই মাঝখানের বড় হাতের কিউ অর্থাৎ এই আধানটা চেঞ্জ হয় নাই, সো আমার তড়িৎ তীব্রতার মানটা চেঞ্জ হবে না, বুঝতে পারছি সবাই? যেহেতু এই আধানটার পরিবর্তন হয় নাই। আচ্ছা, তাহলে সবাই একটু মাথায় রেখো যে ইনশাল্লাহ তোমাদের জন্য আমি এই কাজটা করব 3-4 ঘন্টা, যেই টাইমটাই দেয়া লাগুক ইনশাল্লাহ সবার প্রবলেম যে টুকটাক যেই প্রবলেমগুলি থাকে সেই প্রবলেমগুলি আমরা সলভ করব। এবার আসো আমাদের অ্যান্সারটা একটু মিলাই নেই, চাইলে এখান থেকেও দেখে নিতে পারো, এখান থেকেও দেখে নিতে পারো। আমার অ্যান্সারটা কত, আমার অ্যান্সারটা হচ্ছে 10 নিউটন। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে আমাদের পরের প্রবলেমটাতে চলে যাই। আচ্ছা, এই প্রবলেমটা আমি করবো না, দেখো লিখে দেয়া আছে এইচডব্লিউ, একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা সাবমিট করে দিতে হবে। আচ্ছা অনিক দাস, তোমার যেহেতু চ্যাপ্টার 11 হয়তোবা প্রি রেকর্ডেড, অর্থাৎ আগের বারের যে চ্যাপ্টার 11 এর ক্লাস সেটা হয়তোবা তোমাদের দিয়ে দেওয়া হবে। একটু এগুলি আমরা দেখতেছি যে যাদের কারোর যদি চ্যাপ্টার 11 থাকে আমরা আগের বার যে ক্লাস হয়েছে সেইগুলি হচ্ছে আমরা দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। এখন একটু বলো এটা এইচডব্লিউ স্ক্রিনশট তোলা হয়েছে কিনা, তাহলে আসো আমরা আমাদের পরেরটাতে চলে যাই। পরে আরেকটা এইচডব্লিউ দিচ্ছে, এটার তোলা হয়েছে, সবার তোলা হয়েছে বা স্ক্রিনশট নিচ্ছি, আশা করি সবাই নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের এইচডব্লিউ 1, প্রথম এইচডব্লিউ। পরেরটায় যাই, এটাও তোমাদের জন্য এইচডব্লিউ, যেই এইচডব্লিউ যেগুলি তোমরা করতে পারবা সেগুলিই দিচ্ছে। আচ্ছা আমি তো বলেই দিলাম যাদের হচ্ছে চ্যাপ্টার 11 আছে তোমাদের হয়তোবা হচ্ছে ওই যে ওই আগের বারের হচ্ছে রেকর্ড, মানে আগের বার যে চ্যাপ্টার 11 এর ক্লাস হয়েছে সেটা দিয়ে